সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে সুন্দরবন মহিলা কলেজ অনলাইন স্কুলের সাথে রয়েছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি বিষয়ের ক্লাস নিয়ে। পরিচালনায় আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, সুন্দরবন মহিলা কলেজ, রামপাল, বাগেরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো ভালো করে দেখো এবং লক্ষ্য করো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তার। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি তারের বিভিন্ন খণ্ডিত অংশ। তাহলে এসো আমাদের আজকের পাঠ অপটিক্যাল ফাইবার। এই পাঠ শেষে তোমরা অপটিক্যাল ফাইবার কি তা বলতে পারবে। অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবলের গঠন ব্যাখ্যা করতে পারবে। অপটিক্যাল ফাইবার বা কেবলের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। অপটিক্যাল কেবল যোগাযোগ বর্ণনা করতে পারবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবল বা ফাইবার অপটিক্স কি? কাঁচ, বালি এবং আঁশ এই তিনটি উপাদানের সমন্বয়ে বিশেষভাবে তৈরিকৃত কেবলকে বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। কাঁচ, বালি এবং আঁশ এই তিনটি উপাদানের সমন্বয়ে বিশেষভাবে তৈরিকৃত কেবল বা তারকে বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। তাহলে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স কি? কাঁচ, বালি এবং আঁশ এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি বিশেষভাবে তৈরিকৃত কেবলকে বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। একটি অপটিক্যাল ফাইবারকে সেকশন করলে এই অংশগুলো পাওয়া যায়, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের গঠন তিনটা অংশ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একটি সিডি রমের মতো, মাঝখানে একটি অংশ যাকে বলা হয় কোর, বাইরে একটি আবরণ যাকে বলা হয় ক্ল্যাডিং এবং সর্ববাইরে একটি আবরণ যাকে বলা হয় জ্যাকেট। তাহলে অপটিক্যাল ফাইবার তোমাদেরকে আমি বলেছি, কাঁচ, বালি এবং আঁশ এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ ধরনের তারকে বলা হয় অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স। অপটিক্যাল ফাইবারের যে অংশ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ভিতরের যে অংশটা এটাকে বলা হয় কোর এবং কোরের উপরে একটা আবরণ, শক্ত আবরণ যাকে বলা হয় ক্ল্যাডিং এবং সর্ববাইরে প্লাস্টিক বা বিশেষ ধরনের প্লাস্টিকই বলতে হবে, এটাকে বলা হয়, এটা কালো রঙের, এটাকে বলা হয় জ্যাকেট। তাহলে অপটিক্যাল ফাইবারের গঠন তিনটা অংশ নিয়ে গঠিত, কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ কোর, ভিতরে ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। ক্ল্যাডিং, কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই ইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হয়ে থাকে। জ্যাকেট, যে কথা আমি পূর্বে বলেছি, বাইরের যে আবরণ এটাকে বলা হয় জ্যাকেট। এটা কালো রঙের এবং প্লাস্টিক নির্মিত। অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য কি? এটি ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে।
তোমরা জানো যে ইলেকট্রিক সিগন্যালে ডাটা বা অপচয় আছে, কিন্তু আলোক সিগন্যালে কোনো শক্তি বা ডাটা কোনো কিছুই ক্ষয় হয় না। সে কারণেই অপটিক্যাল ফাইবারে আলোক সিগন্যাল বা লাইট সিগন্যাল ব্যবহার করা হয়। এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডাটা উৎস থেকে গন্তব্যে পৌঁছায়। এই তারের মাধ্যমে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডাটা চলাচল করতে পারে, অর্থাৎ অপটিক্যাল ফাইবারে উচ্চ গতিতে ডাটা চলাচল করতে পারে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক কেবল অধিকতর ব্যবহৃত হয়ে থাকে। তার মানে বর্তমানে ব্যবহৃত নেটওয়ার্কের ৯৯% ইন্টারনেট বলতে তার ৯৯% মিডিয়াম হিসাবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের সুবিধা কি? উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, ব্যান্ডউইথ অত্যন্ত দ্রুত গতিতে ডাটা চলাচল করতে পারে, এই জন্য এর ব্যান্ডউইথ উচ্চ গতি সম্পন্ন। এবং এতে কোনো বৈদ্যুতিক অপচয় হয় না। অপটিক্যাল ফাইবারে কোনো বৈদ্যুতিক অপচয় অর্থাৎ কোনো শক্তি অপচয় হয় না। বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত, ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা সম্পন্ন। এইগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা। তোমরা জানো যে জিনিসের সুবিধা আছে তার অসুবিধাও আছে। অপটিক্যাল ফাইবারের অসুবিধাগুলো কি? অপটিক্যাল ফাইবার যেহেতু কাঁচ, বালি এবং আঁশ দিয়ে তৈরি, সেই কারণেই ইউ আকৃতিতে বাঁকানো যায় না, অর্থাৎ খুব বেশি বাঁকানো যায় না। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন। এবং অপটিক্যাল ফাইবার যদি সংযোগ করতে হয় স্বাভাবিক যে কোনো তার, তোমরা একটা তার আর একটা তার দিয়ে মুড়িয়ে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তা সম্ভব নয়। এবং অপটিক্যাল ফাইবার সংযোগ করতে গেলে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন এবং বিভিন্ন ধরনের মেশিন প্রয়োজন। তোমরা ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছ, এগুলো সব অপটিক্যাল ফাইবার সংযোগ করার অর্থাৎ ইনস্টলেশনের জন্য বিভিন্ন মেশিন। আঘাতপ্রাপ্ত হলে নষ্ট বা অকেজো হয়ে পড়ে। অপটিক্যাল ফাইবারে যদি আঘাত করা হয় তাহলে নষ্ট হয়ে যায় বা অকেজো হয়ে পড়ে। এবার তোমরা দুই দলে ভাগ হয়ে বসো, লাল দল এবং সবুজ দল। লাল দলের জন্য অপটিক্যাল ফাইবারের সুবিধাগুলো লিখো, আর সবুজ দল অপটিক্যাল ফাইবারের অসুবিধা সমূহ লিখো। তাহলে দুইটি দলে ভাগ হয়ে বসো তোমরা। অপটিক্যাল ফাইবারের সুবিধা লেখো লাল দল, আর সবুজ দল অপটিক্যাল ফাইবারের অসুবিধা সমূহ লিখো। ধন্যবাদ, তোমরা পেরেছ। এবার তোমাদের বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। যেহেতু তোমাদের জন্য আইসিটি বিষয়ও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন উপর নিতে হবে, সে কারণে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমরা খাতায় লিখো। তার কখনো শক্তির অপচয় করে না, ব্যাখ্যা করো। তারের মধ্যে দিয়েও উচ্চ গতিতে ডাটা আদান প্রদান হতে পারে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো তোমরা আজকের তারিখ দিয়ে অ্যাসাইনমেন্ট আকারে পূর্বের ন্যায় তোমরা লিখে রাখবে। যখন এই বর্তমান করোনা পরিস্থিতির অবসান হবে তখন আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো তারিখ ওয়াইজ আমি জমা নিব। এবার তোমরা একটি ভিডিও দেখো যা আজকের পাঠকে আরো সমৃদ্ধ করবে এই অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবার শব্দবন্ধন যে
যেটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার যে স্বর্ণযুগে আমরা বসবাস করছি তার অন্যতম হাতিয়ার এটি। এই প্রযুক্তিটি আমাদের পাঠানো তথ্যকে আলোর রূপে পৌঁছে দেয় এক স্থান থেকে অন্য স্থানে। একটু কল্পনা করুন, আমাদের পাঠানো সকল তথ্য, ছবি, অডিও, ভিডিও সবকিছু আলোর রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এরপর আলো হিসেবেই হাজার হাজার মাইল পেরিয়ে ছুটেছে গন্তব্যস্থলে। অপটিক্যাল ফাইবারের কল্যাণে প্রতিনিয়তই এমনটা ঘটে চলেছে আমাদের চারপাশে। এই অসাধারণ প্রযুক্তিটির উদ্ভাবনের ইতিহাস এবং কিভাবে এটা কাজ করে তা নিয়ে আমাদের আজকের ভিডিওটি। ডেটা বা তথ্য পাঠানো হয়ে থাকে রেডিও বা বিদ্যুৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে, কিন্তু এটা সমস্যা হলে একসাথে অধিক ডেটা পাঠানো যায় না, আর ডেটা বা তথ্য পাঠাতে অনেক বেশি সময় লাগে। তাই গবেষকরা চিন্তা করলেন আলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করার। মাইক্রোওয়েভের চেয়ে আলোর কম্পাঙ্ক প্রায় 1 লক্ষ গুণ বেশি, ফলে ক্যারিয়ার ওয়েভ হিসেবে ব্যবহারের জন্য আলো অনেক বেশি কার্যকরী। আলো তথ্য বয়ে নিয়ে যাবে, কিন্তু আলোকে বয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে? প্রথমেই কাচকে মনে ধরলো তাদের। পাইপ যেমন করে পানি বয়ে নিয়ে যায়, কপার তার বয়ে নিয়ে যায় বিদ্যুৎ, কাছের নল কি তেমন ভাবে আলো বয়ে নিয়ে যেতে পারবে? 19 শতকের মাঝামাঝি সময়ে একটি আবিষ্কার আলোর আসা জায়গায়। এ সময় ফ্রান্সের বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন ঝর্ণাকে আলোকিত করার সময় কিছু আলো পানির কলামের মধ্যে আটকা পড়ে। ইংরেজ বিজ্ঞানীরা একে আরো এক ধাপ এগিয়ে নিয়ে দেখালেন যে পানি প্রবাহের সাহায্যে আলোকে ইচ্ছামতো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়, আলোর পথও বাঁকানো যায় চাহিদা মতো। এরপর বেশ কয়েকজন বিজ্ঞানী কাচের সাহায্যে এটি করে দেখান, ফলে এটি নিশ্চিত হয় যে কাচের সাহায্যে আলোকে পরিবহন করা সম্ভব। কিন্তু নতুন সমস্যার উদয় হলো এবার। কাচের রডের সাহায্যে আলোকে পাঠানো সহজ হলেও কাচের রড নিয়ে কাজ করা কি আর সহজ? বুঝতেই পারছেন কাচের রডের মতো ভারী ভঙ্গুর একটি জিনিসকে বড় পরিসরে স্থাপন করা কত ঝামেলার। তাছাড়া একে বাঁকানোও দুষ্কর ব্যাপার। তাই গবেষকরা কাচের রডের বদলে কাচের তন্তুকে বেছে নেন। কাচ শিল্পে গলিত কাচ থেকে খুবই সরু কাচের তন্তু তৈরি করার প্রক্রিয়া প্রচলিত ছিল। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলে এই সরু কাচই ব্যবহৃত হবে আলো পরিবহনের জন্য। এটি নিয়ে কাজ করাও সহজ, না ভেঙে সহজে বাঁকানো যায় এটিকে। কিন্তু আবার সে পুরনো সমস্যার উদয় হলো। বায়ুমণ্ডলের মতো কাচ মাধ্যমেও প্রচুর পরিমাণে লস হয় আলোর। ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়ে আলোর সংকেত। তবে কাচটা বায়ুমণ্ডল নয়, একে প্রয়োজন মতো পরিবর্তন করে নেওয়া সম্ভব হলেও হতে পারে। তাই বিজ্ঞানীরা এই লস কেন হয় তা নিয়ে গবেষণা শুরু করলেন। লস কমানোর ক্ষেত্রে প্রথম সফল হন লরেন্স কার্টিস নামের একজন গবেষক। কার্টিস তখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গবেষণার কাজ করছেন। অপটিক্যাল ফাইবারের পুরো খোল নলসেই বদলে দেন তিনি। আগে কাচের নলের চারপাশে উচ্চ প্রতিফলক আবরণ ব্যবহার করা হতো, যাতে বারবার প্রতিফলিত হয়ে এগিয়ে যেত আলো। কার্টিস প্রতিফলক আবরণের বদলে আরো একটি ভারী কাচের বেষ্টনী ব্যবহার করেন, যার প্রতিসরাঙ্ক মূল কাচের চেয়ে কম ছিল। বাহিরের আবরণের প্রতিসরাঙ্ক কম হওয়াতে এতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া সংঘটিত হয়। আমরা জানি সংকট কোণে বেশি কোণে আলো ফেললে আলো প্রতিসরিত হয়ে বেরিয়ে যাওয়ার বদলে আবার আগের মাধ্যমেই ফিরে আসে। এই প্রক্রিয়ারই নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পদ্ধতিতে আলোর হ্রাস অনেকটাই কমে যায়। সে সময় সবচেয়ে উন্নত অপটিক্যাল ফাইবারেও প্রতি মিটারে শতকরা 10 ভাগ আলো লস হতো। দূরত্ব বাড়ার সাথে সাথে এই লসের হারও বাড়তে থাকতো, ফলে কয়েক মিটার যেতে না যেতেই মূল সিগন্যালের আর তেমন কিছুই অবশিষ্ট থাকতো না। ফলে স্বল্প দূরত্বে কিছু প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হলেও দুই যোগাযোগের ক্ষেত্রে তার সম্ভাবনা নিয়ে আশাহত হয়ে পড়েন বিজ্ঞানীরা। এরপর হংকং এ জন্ম নেওয়া আমেরিকান গবেষক কাউটার গবেষণায় পর্যবেক্ষণ করেন অপটিক্যাল ফাইবারে আলোর এত বেশি লস কাচের কারণে হচ্ছে না, বরং কাচে বিদ্যমান অন্যান্য পদার্থই শোষণ করে নিচ্ছে আলোকে। তাই কাচকে বিশুদ্ধ করা হলে এই লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব, অন্তত শতকরা 99 ভাগে কমে আনা যাবে। 1965 সালে তিনি তার সম্পূর্ণ গবেষণা প্রকাশ করেন, কিন্তু তার কাজটি অসাধারণ হওয়া সত্ত্বেও প্রথম দিকে এটি আশানুরূপ সাড়া ফেলতে সক্ষম হয়নি। যোগাযোগ খাতের জন্য কার্যকর অপটিক্যাল ফাইবার উদ্ভাবনে প্রথম সফলতা পায় কর্নিং গ্লাস ল্যাবরেটরির গবেষকরা। 1970 সালে তারা ঘোষণা করেন তাদের প্রস্তুত করা অপটিক্যাল ফাইবারের লস প্রতি কিলোমিটারে শতকরা 98 ভাগের চেয়েও কম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি প্রদর্শিত ভিডিওটি তোমাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, বাড়িতে থাকো, পড়াশুনো করো।
আগামী ক্লাসে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।